নমস্কার, অন্তোষ কুকিং উইথ আরিশানে সকলকে অনেকটা স্বাগত। আজ চলে এসেছি একটা ভ্যানিলা পুরো এ টু জেড কেক তৈরি, ডেকোরেশন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা ডিমান্ডিং ছিল, অনেকেই আমাকে বলেছেন দাদা প্লিজ একটা বাংলায় সুন্দর করে ভিডিও করে দিন যাতে আমরা ভ্যানিলা স্পঞ্জ একদম ভালো করে শিখতে পারি এবং সেটা এ টু জেড। তো আজকে সেইটা সবার অনুরোধে আজকে চলে এসেছি আমি শেখাতে আপনাদের কাছে ভ্যানিলা একটা স্পঞ্জ এবং সেটাকে কি করে আমরা রেডি করব তারই এ টু জেড আমি চেষ্টা করব সবটা আপনাদের সুন্দর করে বোঝাবার, যাতে আপনারা খুব সহজেই বাড়িতে এবং প্রফেশনালি দুরকমভাবেই করতে পারেন। চলুন দেখে নিই আমাদের কি কি লাগছে। এখানে আমি 2 পাউন্ড কেক করার জন্য এখানে একটা 8 থেকে 8.5 ইঞ্চি আপনাদের একটা টিন লাগবে, যেটা আমি নিয়ে নিয়েছি। আমি 8 ইঞ্চি ব্যবহার করেছি এখানে, আপনারা চাইলে 8.5 ইঞ্চি বা 9 ইঞ্চিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম চিনি আর 105 গ্রাম ময়দা আর 4টে ডিম, আর তার সাথে আছে ভ্যানিলা এসেন্স। এবারে স্টেপ বাই স্টেপ আমি করতে থাকছি, আপনারা দেখতে থাকুন। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। প্রথমেই তো 4টে ডিমকে ভালো করে আমি ফাটিয়ে একটা কাঁচের পাত্রে নিচ্ছি। এরপর এই দেখুন 3টে হয়ে গেল, আরও একটা নেব, নিয়ে 4টে ডিমকে প্রথমে ফাটিয়ে নেব। আর পাশে আমার ভ্যানিলা এসেন্স রাখা আছে এবং বেকিং পাউডার বেকিং সোডা সেগুলোও আছে। এবার এটাকে বিট করে নেব। চলুন বিট করে নিচ্ছি এটাকে খুব ভালো করে। এটাকে প্রথম একটু বিটারটা চালিয়ে যাই এটা হয়ে যাবে একটু, তারপরে আমি চিনিটা অ্যাড করব। চিনিটা অল্প অল্প করে 2বারে বা 3বারে আপনারা অ্যাড করবেন, কারণ একবারে দিয়ে দিলে অনেক সময় পুরো চিনিটার সাথে ডিমের মিশ্রণটা খুব ভালো মিক্স হবে না। আমাদের মেন উদ্দেশ্য চিনিটার সাথে ডিমের এই ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়া। তো সেটার জন্য চিনিটা বারে বারে দিলে এটা খুব ভালো হয়। দেখুন দেওয়ার পর 2 থেকে আড়াই মিনিট মোটামুটি লাগে এটা একটা ফ্লাফিনেস আসতে, সেটা আপনারা বুঝতে পারবেন। তবু সময়টা আমি বলে দিলাম, 2 থেকে আড়াই মিনিটে কিন্তু এটা রেডি হয়ে যায়। দেখুন কতটা ফ্লাফি হয়ে গেছে এবং চিনিটা এই ডিমের সাথে ভালোভাবে মিশে গেছে। এবার আমি এখানে ব্যবহার করছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স 4টে ডিমের জন্য। আপনারা চাইলে 1 টিস্পুনই করতে হবে, এর কমে আর দিলে হবে না। তো যাদের কাছে ভ্যানিলা এসেন্স নেই তারা এগলেস সেটা বলবেন, আমি কোনো দিন একটা এগলেস রেসিপিও দিয়ে দেবো। আর আমি এখানে ব্যবহার করেছি অয়েল, সেটা 40 গ্রাম, অথবা আপনারা 4 টেবিল স্পুন নিতে পারেন বা 40 গ্রাম নিতে 4 টেবিল স্পুন, অথবা আপনারা এটা 40 গ্রাম ওজন করেও নিয়ে নিতে পারেন। এই যে দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবং এতে আমি দিয়ে খুব ভালো করে ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে আমি অ্যাড করব। অবশ্যই ময়দাটা অ্যাড করার আগে এখানে আমি বেকিং পাউডার অ্যাড করছি, যেটা 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন আমি নিচ্ছি বেকিং সোডা। যতটা বেকিং পাউডার দেবেন তার অর্ধেক সবসময় সোডা যায়, এটাই মেজারমেন্ট। তো এটা দেওয়ার পর সোডাটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে 2 পাউন্ড করেছি, আমার আরেকটু মনে হলো তাই দিয়ে দিলাম। সোডাটার ক্ষেত্রেও তাই করেছি, আমি 1 টিস্পুন আর একটু দিয়ে দিয়েছি। মনে হয়েছে ওটা আমি দিয়েছি, ওটা না দিলেও কোনো অসুবিধা নেই। এইবার একটা চালনির সাহায্যে ময়দাটাকে আমি চেলে এর মধ্যে দিয়ে দেবো। ময়দা সবসময় চেলে দিতে হবে, তার কারণ হচ্ছে নালে কোনো লাম্পস থাকলে আপনার কেকটা ঠিকঠাক ব্যাটারটা তৈরি হবে না। তার জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা ময়দাটাকে চেলে দেওয়ার। এইবারে কাজ আছে একটা, সেটা হচ্ছে এই ময়দাটার সাথে ব্যাটারটা কি করে মেশাবেন। একদম হালকা হাতে, দেখুন আমি যেইভাবে কাটফোল্ড করছি হালকা হাতে, খুব জোরে জোরে একদমই নয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট কেক ভালো হবার জন্য, কেক ফোলার জন্য। দেখুন আমি যেইভাবে হালকা হাতে এবং 2বারে ময়দাটা কিন্তু এখানে আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2বার অথবা 3বারে মেশাবেন, তাতে ভালো করে ময়দাটা ব্যাটারের সাথে মিশবে। ধৈর্য নিয়ে আর এরম হালকা হাতে একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করবেন, যেভাবে আমি করছি। খুব বেশি করলে কি হবে, ফ্লাফিনেসটা নষ্ট হয়ে যাবে এবং আপনার কেকটা পর্যাপ্ত ফুলবে না, বা কেকটা ওই যে একদম নরম তুলোর মতো ব্যাপারটা আসবে না। এটাতে কিন্তু একদম নরম তুলোর মতো কেক রেডি হবে। এই যে তারপরে আমি যে টিনটা নিয়েছিলাম সেখানে তো বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম আমি, যদিও আমি এখানে বেকিং পেপার ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটার পেপার ব্যবহার করতে পারেন। আর বাটার পেপার কিভাবে লাগাতে হয় সেটার জন্য আমার আগের যে বাটার পাউন্ড কেকটা ওটা দেখে নিলে আপনাদের ধারণা হয়ে যাবে বাটার পেপারের ক্ষেত্রে
কি করতে হবে। এবার এটাকে পেস্ট করে নেবো খুব ভালোভাবে। এটার একটা কারণ আছে, এইভাবে একটু পেস্ট করে বা ঠুকে নিলে কি হয়, ভিতরে থাকা হাওয়াটা বেরিয়ে যায়, যার ফলে কেকটা ফুলতে খুব ভালো হয় এবং এটা করে নিতে হয়, তাহলে হাওয়াটা আর থাকে না। এবার আমি একটা মাইক্রোওভেনে এটাকে দিয়ে দেবো 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য আমি দেব। আর আপনারা যারা গ্যাসে করবেন, আপনারা যেভাবে গ্যাসে করেন করে নিতে পারবেন। ব্যাস 30 মিনিট পর আমরা ফিরে এসেছি। দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে। অবশ্যই এটা আপনাদের সামনে আমি ডিমোল্ড করে দেখাবো এই যে, কিন্তু কেকটা ততক্ষণ অবধি আমি ডিমোল্ড করতে পারবো না যতক্ষণ না 100% ঠান্ডা না হয়, মানে একদম কুল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর এইরকম একটা কাঠি দিয়ে আমি দেখে নিলাম কেকটা আমার বেকটা হয়েছে কি না। এটা একটা প্রসেস, যদি লেগে যায় ব্যাটার আপনার কাঠিতে তাহলে জানবেন কেকটা কিন্তু এখনও বাকি আছে। তো আমার একদম 100% বেক হয়ে গেছে, সেটা আমি দেখিয়েই দিয়েছি। চলুন এবার আমরা ডিমোল্ড করে নিই কেকটাকে। একটা ছুরির সাহায্যে ধারটা কেটে খুব ভালো করে এবার এটাকে উল্টে দেবো। উল্টে দিলেই পারফেক্ট কেক তাই বেরিয়েও এলো এটা দেখুন সুন্দরভাবে। এবার আমরা যে দেখুন কতটা নরম হয়েছে। এবার বাটার পেপারটা তুলে দেব। দেখছেন কত সুন্দর লাগছে, একদম পারফেক্ট কেক। এবং এর যে নরম ভাবটা, এর যে ফ্লাফিনেস, সেটা কাটার পর আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই যে ফার্স্ট লেয়ার কেটে নিলাম, দেখুন কতটা নরম। এইভাবে একটা কেককে আমরা 3টে লেয়ারে ভাগ করব। এই যে একটা লেয়ার হয়ে গেল উপর দিকে, আর এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। আর কেক সবসময় উপর দিকের অংশটা নিচের দিকে রাখতে হবে, আমরা এইভাবেই কেক করব। কারণ কি সবচেয়ে মসৃণ যেটা নিচের দিকে ছিল ওটা উপরে রাখতে হবে, তার একটা এটা সবসময় নিচে রাখবো। আর উপরের যেটা নিচে থাকে কেকের ওই মসৃণ ব্যাপারটাকে উপরে রাখার একটাই কারণ, যখন আমি কেকটা ক্রাম কোটিং করব যাতে ওপরটা সমান থাকে এবং সমতল হয়, যেখানে আবার ডেকোরেশন করতে সুবিধা হবে। নিচের এই অংশটা আমার মনে হলো আমি একটু ছুরি দিয়ে কেটে ফেলে দিলাম, সেটা অপশনাল, আপনারা এটা রেখেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমার মনে হলো ওই একটু লালচে গোছের হয়ে আছে, ওটাকে আমি কেটে ফেলে দিলাম। চলুন এবার আমাদের লাগবে ক্রিম, অবশ্যই ভ্যানিলা কেক, তাই আমি এখানে ভ্যানিলা ক্রিম ব্যবহার করব। আমি এখানে ব্যবহার করেছি হুইপ ক্রিম, যেটাকে আমি বিট করে নিয়েছি। এর আগে অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে হুইপ ক্রিম বিট করতে হয়। তবুও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আবার সেটা একবার রিপিট করে দেবো। এবার আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি যার মধ্যে কেকটা বানাবো, আর নিয়ে নিয়েছি এখানে ভ্যানিলা ক্রিম। এবার প্রথমেই কার্ডবোর্ডটাই একটু খুব ভালো করে ক্রিম লাগিয়ে দেবো যাতে কেকটা না সরে যায়। সেটা দেখতেই পেলেন, ক্রিম লাগিয়ে আমি প্রথম নিচের যে স্পাঞ্জটা উপরে ছিল সেটাকে নিচে দিয়ে দিলাম, দিয়ে একটু সুগার সিরাপ দিয়ে সোক করে নিলাম। আপনারা চাইলে এটা দুধ দিয়ে সোক করতে পারেন, আমি দুধের ব্যবহার করিনি, আমি এখানে সুগার সিরাপের ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধের ব্যবহার করতে পারেন, অবশ্যই সেটা ঠান্ডা দুধ হতে হবে। তারপরে আমি ক্রিমের লেয়ারটা করে নেব সুন্দরভাবে। ভ্যানিলা ক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমাকে যেহেতু একটা লেয়ার বানাতে হবে, তো যেরকম আমার স্পঞ্জের সাইজ সেই মতোই আমি একটা লেয়ার করব। এই যে একটা প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দরভাবে সমানভাবে চারিদিকে যাতে আমার ক্রিমটা পড়ে সেটা লক্ষ্য রাখবো। আর এখানে আমি হোয়াইট চকো চিপস ব্যবহার করছি, এটাও অপশানাল, যদি আপনারা মনে করেন চকো চিপস দেবেন না কোনো অসুবিধা নেই, নর্মাল ভ্যানিলা করতে পারেন। কিন্তু চকো চিপসটা দিলে মুখে একটু বেশ পরে, ওটা ভালো লাগে, আমি ওই জন্যই চকো চিপসটা এখানে ব্যবহার করলাম। দিয়ে পুনরায় সেকেন্ড লেয়ারটা সেম পদ্ধতিতে আমরা করে নেব। তবে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, স্পঞ্জের চারিদিকটা সমান যেন ক্রিম পড়ে, যাতে লেয়ারটা যখন কেক কাটিং হবে একদম সমান মনে হয়। এবার ফাইনাল যে স্পঞ্জটা আমি দিয়ে দিলাম, ব্যাস মোটামুটি প্রাথমিক পর্যায়ে আমাদের কেকটা রেডি হয়ে গেছে। এবার যে প্রসেস ক্রাম কোটিং, যেটা অল্প অল্প ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোট করে, দেখুন এখন কিন্তু বেশি ক্রিম লাগবে না, একদম অল্প ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে এটাকে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজ করব। ব্যাস ফ্রিজ করে 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর আমার এটা ক্রাম কোটিংয়ের পর বেশ সেট হয়ে গেছে। এবার ডেকোরেশন করতে আমার কোনো অসুবিধা হবে না। তো আমি ভ্যানিলা ক্রিম নিয়ে নিয়েছি, সেটা দিয়ে পুরো কেকটাকে খুব ভালো করে ডেকোরেশন করে নেব।
দেখতেই পাচ্ছেন আমি যে টেকনিকে করছি, আপনারা অবশ্যই এইভাবে আস্তে আস্তে ডেকোরেশন করে নেবেন আর চেষ্টা করবেন চারিদিকে সমানভাবে ক্রিমটা দেওয়ার। আর যদি কোনো অসুবিধা থাকে আপনারা এখানে পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারেন। যদি কারো মনে হয় ক্রিম কোথায় কতটা দেবো অসুবিধা হচ্ছে, অবশ্যই আপনারা এখানে পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারেন। তাহলে কি সব জায়গায় সমানভাবে ক্রিমটা পড়ে যাবে, আলাদা করে আপনাকে আর এই ক্রিমের যে কোথায় কম বেশি হলো সেটা ভাবতে হবে না। তারপর প্যালেট নাইফ দিয়ে যতটা পারবেন ফিনিশ করে নেবেন এবং তারপরে কোনো একটা স্ক্যাপার অথবা কোনো কার্ডের সাহায্যে, আমি এখানে কার্ড ব্যবহার করছি, আপনার বেকারিতে আপনারা স্ক্যাপার পেয়ে যাবেন যেগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে এটাকে ফিনিশ করে নিতে পারবেন। দেখুন আমি কার্ড দিয়ে কত সুন্দরভাবে করে নিলাম। আর উপরটা আমার মনে হলো একটু নাইফ দিয়ে ডিজাইন করব, করে দিলাম। আর এই কেকটা আমি না খুব সিম্পলি রাখবো এবং খুব সহজভাবে করার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে কোনো না অসুবিধা হয় এবং আপনারাও বাড়িতে বানাতে পারেন। আমি 2D নজেল নিয়ে নিয়েছি এখানে, কারণ দুটোই 2D নজেল নিয়েছি। 2D তো সবাই চেনেন এবং প্রাথমিক পর্যায়ে এই নজেলগুলোর কাজই আমাদের শিখতে হয়। তো আমি দুটো 2D নজেল নিয়ে নিয়েছি এবং দুরকম কালার করে এই ভ্যানিলা কেকটা আমি করব। প্রথম একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি কিছুটা ক্রিম এবং সেটার মধ্যে আমি ব্যবহার করব অবশ্যই পিঙ্ক কালার। পিঙ্ক দিয়েই করার মানে ইচ্ছা ছিল, পিঙ্ক কালারটা খুব ভালো করে নিলাম। এখানে আমি জেল কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ওয়াটার কালারও ব্যবহার করতে পারেন। যদিও আজকের ভিডিওটা বেশ লং, তার কারণ A to Z দেখাতে গেলে একটু তো সময় লাগছে। আর জানি না আমি কতটা কি আপনাদের ভালো করে বোঝাতে পারছি, তবুও কোনো অসুবিধা হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমার পিঙ্ক কালারটা রেডি হয়ে গেছে আর আমি একটা 2D নজেল পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে কালারটা ঢুকিয়ে নিচ্ছি এর মধ্যে ক্রিমটা। খুব ভালো করে নেওয়ার পর এই যে একবার দেখে নিলাম ঠিকঠাক নজেল দিয়ে ক্রিমটা বের হচ্ছে কি। আর একটা আমি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, তার মধ্যে পিঙ্ক কালারটা নিয়েছি এবং পাইপিং ব্যাগটা জাস্ট একটু কেটে নিয়েছি, কারণ আমি এই কেকটা ডবল কালার করব তার জন্য। পুরো কেকটা হোয়াইট আছে এবং কেকটাকে আমি দুরকম কালার করব, কালার কম্বিনেশান, ওই জন্য আর একটাতে আমি নিয়ে নিচ্ছি সাদা ক্রিম। এটাও কিন্তু 2D নজেলের মধ্যে সেম পদ্ধতিতে আমি ঢুকিয়ে নিচ্ছি সাদা ক্রিম নিয়ে। এটাকেও একটু সবসময় এরম করে দেখে নেবেন, কারণ অনেক সময় পাইপিং ব্যাগের মধ্যে হাওয়া থাকে, তাই এই প্রসেসটা। এবার ওই পিঙ্ক কালারটা যেটা পাইপিং ব্যাগে নিয়েছি সেটা নিচের দিকটা আমি দিয়ে দেবো। কেকটা তো পুরো সাদা, আর আমি চেয়েছিলাম কেকটা হাফ হোয়াইট থাকবে আর অর্ধেকটা সাদা, বা কিছুটা পিঙ্ক থাকবে আর কিছুটা সাদাই রেখে দেবো। তো প্রথমবার বলে আমার ভয়েস দিতেও একটু অসুবিধা হচ্ছে, এগুলো একটু মার্জনা করবেন। আমি নিচে ভ্যানিলা কেকটার পিঙ্ক কালার দিয়ে একটা স্ক্যাপারের সাহায্যে এরকম একটা ডিজাইন করার চেষ্টা করছিলাম এবং ডিজাইনটা হয়েওছে মোটামুটি। এবার উপরে 2D নজেল দিয়ে একটা পিঙ্ক ফ্লাওয়ার আর একটা হোয়াইট ফ্লাওয়ার করে দেবো। এইভাবে পুরো কেকটা আমরা করতে থাকবো। আর এই যে এখানে দেখুন, এই যে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম দিয়ে নজেল ঘোরানোর যে প্রসেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রতিটা ফুল আমাকে সমান করতে হবে, না হলে ভালো লাগবে না এই ডেকোরেশনের ক্ষেত্রে। তাই দেখুন আমি প্রতিটা ফুল একদম সমান করার চেষ্টা করেছি। ওই শেষের দিকে একটু জায়গা রয়ে গেছে, ওখানে আমি আর একটা ছোট্ট নজেল বা পাইপিং দিয়ে ওটাকে করে নেব। এবার আমি একটু পাতা করব, তার জন্য গ্রিন কালার, এখানেও আমি এটা জেল কালার ব্যবহার করেছি। আমি একটু গ্রিন কালার করে নিলাম এবং এই গ্রিন কালারটা একটা পাইপিং ব্যাগে ভরে নেব। এই যে একটা নতুন পাইপিং ব্যাগ নিয়েছি এবং সেটাকে পাতার শেপে কেটে নিয়েছি ত্রিকোণাভাবে। এইভাবে কেটে নিলে কিন্তু পাতা বের করা খুব সহজ হয় দেখুন, এবং এটা দিয়ে পাতা শেপের পাতা বেরিয়ে যাবে। কোনো নজেল ছাড়াই এইভাবে আপনারা পাতা করতে পারেন। এই যে নিয়ে নিলাম, ফ্লাওয়ারটা হয়েছে একটু পাতা না দিলে ঠিক ভালো লাগে না। দেখুন কত সুন্দর পাতা বেরোচ্ছে, তাই না? কোনো নজেল ছাড়া এইভাবে আপনারাও পাতা করে নিতে পারেন এই টেকনিকটা ব্যবহার করে। এবারে আমি কিছু পাতা এখানে অ্যাড করছি যাতে কেকটা ফুলের সাথে পাতাটা থাকলে আরও গর্জিয়াস লাগে, ভালো লাগে। আর এটা একদমই সহজ, আপনারা যারা নতুন তারাও বানাতে পারবেন। ভিতর দিকেও একটা করে পাতা দিয়ে দিয়েছি, বাইরের দিকেও একটা পাতা দিয়ে দিলাম, ব্যাস। এবার কয়েকটা স্প্রিঙ্কেল দিয়ে দেবো, দিয়ে আমি কেকটা একদম কমপ্লিট করে ফেললাম।
আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন। আর এই প্রথমবার এইভাবে ভয়েস দেওয়ার চেষ্টা করলাম, সেটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন।